আজকে মঞ্চে যারা আছেন তাদের দিকে তাকালেই বুঝতে পারবেন যে এরা শিল্পের জাহাজ। আমি কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলাম, এটা আমার নিজেরই অবাক লাগছে। তো সুলতান ভাই, আমরা এক সময় নানানভাবে কাছাকাছি ছিলাম। আমাদের বিশ্ব সাহিত্য কেন্দ্র তখন অপেক্ষাকৃত ছোট ছোট ঘর, ছোট ছোট জায়গা। তো সেইখানে অনেকেই আড্ডা দিতেন, গল্প করতেন, হইচই করতেন। তারেক মাসুদরা সব ফিল্ম আন্দোলন করত, লেখকরা সাহিত্য নিয়ে তোলপাড় করত, এবং তার মধ্যে দিয়ে নিঃশব্দে এক ব্যক্তি আনাগোনা করতেন। তিনি হচ্ছেন মেসার সুলতান। আমি তাকে প্রথম দেখি 1974 সালে। উনি দীর্ঘদেহী, দীর্ঘ নাসা, তার শিল্প জগতের মধ্যে এক রৈখিক, সরল রৈখিক। ওনার মধ্যে দুটো মানুষের দ্বন্দ্ব কম ছিল। যাই হোক, ভালো হোক, খারাপ হোক, তিনি একজন মানুষ, এবং তার বিশ্বাসেও তিনি এক, তার হৃদয়েও তিনি এক, এবং তার মধ্যে একটা ইনোসেন্ট সেন্ট তার মধ্যে ছিল, একদম শিশুর মতো। এরকম মানুষ যে হয়, বুদ্ধি, প্রতিভা, দীপ্তি সব আছে, কিন্তু তার মধ্যে কোথায় যেন সম্পূর্ণ নিষ্পাপ এবং সম্পূর্ণ ঐশ্বরিক। এটা আমার কাছে খুব আশ্চর্য লাগতো। এটা উইলিয়াম ব্লেকের কথা আমার মনে পড়ে, এবং তার ছবির কথাও এই প্রসঙ্গে মনে পড়ে, যে তার মধ্যে ঠিক এই ধরনেরই একটা ইনোসেন্স। কেমন সংস অফ ইনোসেন্স, ওনার তো একটা বিখ্যাত কবিতার বই আছে, সংস অফ ইনোসেন্স। তো আমাকে যে এখানে সভাপতিগিরি করতে হবে, কালকে সন্ধ্যার সময় একজন আমাকে বলল যে কালকে তো তোমার বক্তৃতা আছে। ভাগ্য ভালো সে বলেছিল। কোথায় নাসির আলী মামুন? এই দুর্বৃত্ত এর কারণ। এবং সে তার ক্যামেরা নিয়ে এখানে ওখানে, তখন তো ক্যামেরা, যাত্রার হাতে ক্যামেরা ছিল। আজকে মানুষের চাইতে ক্যামেরা বেশি, এবং ক্যামেরা যে কি অত্যাচার করতে পারে, ছবি যে কত খারাপ হতে পারে, আজকে অল্প বয়সীদের দেখলে বোঝা যায়। অল্প বয়স বললাম এই জন্য যে বুড়োরা ওই যে ছোটবেলায় ক্যামেরা ধরে নাই, আর ধরতে পারে না। মানুষের যা কিছু, এই যে সুলতান ভাই এত শিশু শিশু করতেন, আমিও কিন্তু একজন শিশু পাগল। আমাকে একদিন প্রফেসর রহমান সোবহান বললেন যে আপনি যদি বড়দের বই পড়াতে পারেন, তাহলে পরে অমোঘ পুরস্কারের জন্য আমি আপনাকে সুপারিশ করব। এবং সে পুরস্কারটা খুব লোভনীয়, এবং লোভনীয় মানে এইটা লোভনীয়। তো আমি বললাম যে স্যার, আমি একটা অতি সাধারণ মানুষ, তাই বলে কি আমার সময়ের এইটুকুও দাম নাই? জীবন নষ্ট করতে যাব বুড়োদের পড়ি? এরা তো শেষ হয়ে গেছে, এরা তো শিশুর চাইতেও শিশু। এদের হৃদয় নতুন হয় না। পৃথিবীতে কখনো কখনো কোনো কোনো বৃদ্ধের মধ্যেও একটা যৌবনের শক্তি থাকে। আপনারা দেখবেন যে রবীন্দ্রনাথের অল্প বয়সের ছবির চাইতে রবীন্দ্রনাথের বার্ধক্যের ছবি অনেক সুন্দর, কারণ ততদিনে আবেগ, প্রজ্ঞা সমস্ত কিছু সমন্বিত হয়ে গেছে তার ব্যক্তিত্বের মধ্যে। তো কোনো কোনো বৃদ্ধ আছে
যিনি বৃদ্ধ বয়সও তরুণ। সময় পাল্টে যায়, তবে কোনো কোনো বৃদ্ধ সজীব থাকে। রবীন্দ্রনাথ যখন মারা গিয়েছিলেন তখন বুদ্ধদেব বসু তার উপরে একটা ইংরেজিতে প্রবন্ধ লিখেছিলেন, এবং সেই প্রবন্ধে লিখেছিলেন যে টেগর ডায়েড প্রিম্যাচিওর ডেথ। অপরিণত বয়সে রবীন্দ্রনাথ মারা গেলেন। কেন অপরিণত? কারণ তিনি তখনও জন্মাচ্ছেন, তিনি তখনও প্রতিদিন নিত্য নতুন স্বপ্নের সন্ধানে উন্মাদ হয়ে ঘুরছেন। একদম মৃত্যু মুহূর্তে যাওয়ার সময় পর্যন্ত তার কবিতা কি শান্তিহীন, শান্তিহীন, প্রচন্ড প্রবল একটা জীবন তার মধ্যে ছিল। ফ্রান্সিস বেকন উনি একটা কথা খুব জোর দিয়ে বলতেন যে আর্ট ইজ ম্যান অ্যাডেড টু নেচার। আর্ট ইজ ম্যান অ্যাডেড টু নেচার। আমার সামনে প্রকৃতি আছে, আমি আঁকতে যাচ্ছি, আমি কি হুবহু এই প্রকৃতিটাকে আঁকি? তাহলে তো সুলতান ভাইয়ের মানুষগুলো সব আমাদের মতো দেখতে হতো। উনি কি হুবহু আমাদের এঁকেছেন? কাকে এঁকেছেন তিনি? তার জীবনের নিজের ভেতরকার শক্তিকে এঁকেছেন। তার নিজের যে বলিয়ান যে জীবন, যে বাঙালির স্বপ্ন, এটা মুক্তিযুদ্ধ না হলে, এটা আহমদ ছফা লিখেছিলেন তখন, যে মুক্তিযুদ্ধ না হলে এই মানুষটা সুলতান ভাইয়ের ভেতর থেকে বেরিয়ে আসতে পারত। মুক্তিযুদ্ধের সময় তিনি আবিষ্কার করলেন আমাদের এই কৃষি সভ্যতার ভেতর নিঃশব্দে বহুদিন ধরে উদ্ভিদের মতো দাঁড়িয়ে থাকা এই মানুষেরা, তারা কি অপরিমেয় শক্তির অধিকারী। সেই শক্তিকে তিনি এঁকেছেন। মানুষ ওখানে প্রকৃতির চাইতে বড় হয়ে গেছে, কারণ প্রকৃতি তো নতুন ভাবে জন্ম নেবে না, কিন্তু মানুষ নতুন বিশ্বাসের সঙ্গে, নতুন উদ্দেশ্যের সঙ্গে মানুষ নতুন ভাবে জন্ম নেবে। সুতরাং মানুষের এই শক্তিকে দেখে অভিভূত হয়ে গেছে, এবং সেই বিষয় ওই তাকিয়ে দেখেন, কি মানুষ, এই কি বাঙালি, এই কি আমরা, এই কি আমাদের চেহারা। উনি এটা আঁকতে পেরেছেন তার কারণ তিনি বাঙালিত্বকে যে চোখে চাউনিতে তাকিয়েছিলেন বাঙালিত্বের দিকে, যেমন বাঙালির মধ্যে তিনি যে শক্তি, একটা দুর্বার স্পর্ধা দেখেছিলেন, সেই স্পর্ধার ছবি। এমনি কথা উঠেছে যে উনি তো লেখাপড়া করেন নাই, ওনার তো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না। সত্যিকার অর্থে প্রতিভাবান মানুষই প্রাতিষ্ঠানিকতার বাইরে। প্রতিভাবান মানুষ ওই গত বাঁধা ছক কাটা জীবনের মধ্যে চলতে পারে না, কারণ তারা আরো অনেক বড় জীবন নিয়ে জন্মগ্রহণ করে। ওনার পড়াশোনা ছিল না, সেলফ মেড। এইসব মানুষরা হচ্ছে ঈশ্বরের প্রতীক, যারা নিজের থেকে জন্মায়। আমরা সাধারণত শেক্সপিয়ার থেকে জন্মাই, না হলে রবীন্দ্রনাথ থেকে জন্মাই, না হলে অ্যাবস্ট্রাক্ট পেইন্টিং থেকে জন্মাই, না হলে সুররিয়ালিজম থেকে জন্মাই, না হলে ফিউচারিজম থেকে জন্মাই। বিভিন্ন জায়গা থেকে আমাদের জন্ম হয়, গতানুগতিক শিল্পীরা। কিন্তু কিছু শিল্পী আছেন যারা নিজের থেকে জন্মগ্রহণ করতে পারেন, এবং উনি ছিলেন সেই দলের লোক। এই যে চণ্ডীদাস কবি, শুনো মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে না। সেই যুগে, যেই যুগে কানু ছাড়া গীত নাই, কৃষ্ণ ছাড়া কোনো কথা নাই, সেই যুগে বসে একজন মানুষ বলছেন যে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে না। কেমন? এবং এটা আজকের কবিতা না, এটা 400 বছর আগের কবিতা।
এখানে আমরা কি দেখি তাহলে? এই চণ্ডীদাস স্বতঃস্ফূর্ত প্রতিভা থেকে এই কথাটা তার ভেতরে এসে থাকতে পারে আমার ধারণা। উনি এক জায়গায় লিখছেন, তার একজন প্রেমিকা ছিল, এবং আপনারা খুব দুঃখিত হবেন শুনলে, না আনন্দিত হবেন জানি না। সেই প্রেমিকা ছিলেন ধূপিনী, ওই যে কাপড়, তার নাম ছিল রামী। তো সেই রামী কাপড় ধুয়েছে নদীতে, দূরে বসে কোথাও চণ্ডীদাস তাকে দেখছে এবং কবিতাটা লিখছে। রামী কি করছে? একটা নীল শাড়ি, সেটাকে ধুয়ে নিংড়াতে নিংড়াতে রামী নদীর থেকে উঠে আসছে উপরে। সেই সময় তিনি লিখছেন যে চলে নীল শাড়ি নিয়ারি নিয়ারি পরাণ সহিতে মোর। সেই সঙ্গে ইংরেজ যাচ্ছে আমার হৃদয়। তো এটা কি সচেতনভাবে কোনো মানুষের পক্ষে? এটা একটা মুহূর্তের উদ্ভাস যে জিনিসটা হয়। তো ওনার মধ্যে এই ব্যাপারটা ছিল। উনি খুব ন্যাচারাল মানুষ ছিলেন। আমরা এমনিতেও একটা জিনিস আমরা দেখি যে গড়পড়তা কবি, গড়পড়তা শিল্পী, গড়পড়তা লেখক, গড়পড়তা স্কলার, পণ্ডিত, তাদের মধ্যে একটা গড়পড়তা ব্যাপার থাকে। আর প্রতিভাবানদের মধ্যে অন্য একটা কণা, সে আগুনের একটা কণা তাদের মধ্যে থাকে। যেমন ধরা যাক, একটা বিষয় নিয়ে প্রচন্ড চিন্তা হচ্ছে, তর্ক বিতর্ক হচ্ছে, কোলাহল উঠেছে, কোনটা সঠিক কোনটা, যেমন ওনাকে নিয়ে কোলাহল উঠেছিল যখন উনি প্রথম আঁকতে শুরু করলেন। আমিও ঢাকা শহরের দুজন অত্যন্ত গুরুত্বপূর্ণ শিল্পীকে বলতে শুনেছি যে কি আঁকে সব বড় বড় লোক, এইভাবেই দেখিয়েছে। সেই আদিম কি আঁকে এগুলো। এই সরলতা অত সোজা না, এই সরলতা খুব কঠিন। আমরা কঠিন হতে পারি, জটিল হতে পারি, কিন্তু সরল হওয়া, সহজ হওয়া, এটা কিন্তু অত সহজ ব্যাপার নয়। এটা ভেতরকার একটা স্পার্ক, নিজের ভেতরে হঠাৎ একটা প্রজ্বলন, একটা বিদ্যুৎ উদ্ভাস, এটা যদি না ঘটে তাহলে মানুষ এই জায়গায় যেতে পারে। আর একটা কথা বলবো, সাধারণ মানুষ কিন্তু গড়পড়তা একই ভাষা ব্যবহার করে, কিন্তু চণ্ডীদাস কিন্তু একই ভাষা ব্যবহার করে। তিনি অন্য কবিদের চাইতে আলাদা ভাষা ব্যবহার করেন। তিনজন চণ্ডীদাসের খবর পাওয়া গেছে, দীন চণ্ডীদাস, দ্বিজ চণ্ডীদাস এবং বড়ু চণ্ডীদাস। কিন্তু আপনারা এই তিনজনের কবিতা পড়েন, একটা লাইন পড়ে আপনি বলে দিতে পারবেন কে দ্বিজ চণ্ডীদাস। তার একটা লাইন, একটা শব্দ থেকেও বোঝা যায় যে এই মানুষটি আলাদা, এই কবি আলাদা। কোন কবি আলাদা হয়, কোন শিল্পী আলাদা হয়? যার জীবন আলাদা, তার ভাষাও আলাদা, তার রেখা আলাদা, তার রং আলাদা, এবং রং রেখা কিছু না থাকলেও ওটা একটা আলাদা শিল্প। দরকার নাই কোনো কিছু, যে পারে সে আপনি পারে, পারে গো ফুল ফোটাবে। যিনি পারবেন তিনি অনায়াসেই পারেন। যেটা বলছিলাম যে হয়তো একটা বিষয় নিয়ে তর্ক বিতর্ক চলছে একটা সমাজের মধ্যে, তার মধ্যে অনেক পণ্ডিত আছে, অনেক লেখক আছে, অনেক এটা আছে সেটা আছে। একদিন আমাদের বিশ্ব সাহিত্য কেন্দ্রে দেখি একটা বইয়ের উপর আলোচনা হচ্ছে, ফিলোসফার জন লকের অন হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং, সেটার উপরে আলোচনা হচ্ছে। আমাদের আলোচনা 2-2.5 ঘন্টা চলে, তারপরে ব্রেক হয়ে যায়, তারপরে সবাই চা খায় বা দুপুরের খাওয়া খায়, আবার সেকেন্ড রাউন্ড শুরু হয়ে যায়। ওই যে ফার্স্ট রাউন্ডে যেসব কথা বাদ পড়ে গেছে ওইসব নিয়ে। তো সেকেন্ড রাউন্ড শুরু হয়েছে, হঠাৎ শুনি একটা মারামারির শব্দ। কি ব্যাপার কি ব্যাপার? আমি ছুটে গেছি, যে দেখি দুজনকে মাটিতে ফেলে ঘুষি মেরে চলেছে এবং তাদেরকে ঘিরে
তাদের সমর্থকেরা উৎসাহ দিয়ে চলেছে। তো আমাকে দেখে ওরা একটু পালিয়ে গেল, কিরকম ভাবে যেন মিশে গেল। আমি জানতে চাইলাম যে কি নিয়ে মারামারি, এবং জানতে গিয়ে দেখলাম যে মারামারিটা হচ্ছে ওই যে হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং, তার মধ্যে যে ফিলসফিটা আছে সেই ফিলসফি নিয়ে সেই মতবিরোধ চলতে চলতে মারামারি শুরু হয়েছে। এমনিতে আমার কাছে খারাপ লাগলো, ওই পরিবেশে আমরা যেখানে থাকি, যে ধরনের আচার আচরণ আমাদের মধ্যে, তাতে মারামারিটা ঠিক এর সঙ্গে যায় না। কিন্তু আবার আমার মনে মনে ভালোও লাগে যে কত কিছু নিয়েই তো মারামারি হয় পৃথিবীতে, তাই না? কত কিছু নিয়েই তো হয়। টাকার ভাগ বাটোয়ারা নিয়ে মারামারি হয়, একজন আরেকজনের গার্লফ্রেন্ডের দিকে তাকিয়েছে তাই নিয়ে মারামারি হয়, কত কিছু নিয়ে পৃথিবীতে মারামারি আছে। আর একটা পৃথিবীর শ্রেষ্ঠ দার্শনিক তত্ত্ব, তা নিয়ে যদি একটু মারামারি হয়, হোক না। হ্যাঁ, এইসবকে অ্যালাউ না করলে পরে একটা সমাজ গতিশীল থাকবে কি করে, একটা সমাজ জীবন্ত হয়ে উঠবে কি করে? আমি ওনার নড়াইলের বাড়িতে দুবার গেছি। শিশুর মতো একটা মানুষ আমাকে নিয়ে ঘরে ঢুকছেন প্রথমবার। সামনে একটা জঙ্গল ছোট, তো উনি বললেন যে এই জঙ্গলে গোখুর সাপ থাকে কয়েকটা। আমি বললাম গোখুর সাপ তো ভালো খবর না। তো তখন ওনার সামনের দিকে দাঁত তো কিছু পড়ে গেছিল, তো উনি বলছেন যে এরকম কামড়ায় না, ভালো সাপ। হ্যাঁ, এটা তার মতো সাপ, এরা কামড়ায় না, ভালোবাসলে এরা ভালোবাসে। উনি আমাদের বিশ্ব সাহিত্য কেন্দ্রে থাকতেন, এসে মাঝে মাঝে। একদিন রাত 11টা হয়ে গেছে, আমরা সবাই বাসায় ফিরব, হল্লা করে সব বেরোচ্ছি, উনিও বেরোচ্ছেন। তো বেরোনোর সময় পথের উপরে আমাদের একটা জাপানিজ ক্যাচিয়া, একটা গাছ ছিল, জাপানিজ ক্যাচিয়া, অদ্ভুত সুন্দর ফুল, গোলাপি, একেবারে মনটাকে প্রাণটাকে জুড়িয়ে সারা গাছে ফুটে থাকে। আমরা যখন ওই গাছের নিচ দিয়ে যাচ্ছি, তখন গাছের পাতাগুলো ঠান্ডা পেয়ে বোধহয় কিছু একটা একদম এলিয়ে আছে। তো ওইটার দিকে চোখ পড়তেই সুলতান ভাই একটু ভালো করে দেখি, চুপ, আওয়াজ করে না, চোখ ঘুমুচ্ছে। এই যে প্রকৃতির সঙ্গে একটা প্রাণের যোগ, একই প্রাণ, প্রকৃতির মধ্যে যে প্রাণ, তার মধ্যেও সেই একসঙ্গে আমরা হই হই করছি সারাক্ষণ। তো সেই হই হইয়ের মধ্যে একটা নিঃশব্দ নিষ্পাপ হৃদয় নিয়ে আমাদের পাশে আমরা একদিন সুলতান সাহেবকে পেয়েছিলাম। মরণোত্তর ভাবে তার কাছে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ।